ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যা চ্যানেল নতুন এসেছেন তাদের হলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটা প্রেস করবেন, নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে। স্যার, রেলের নতুন প্রজেক্টের অ্যাপ্রুভাল এর পরে কিন্তু দেখলে দেখা যাচ্ছে মনে হয় যেন রেলের কোম্পানিগুলোর মধ্যে একটা যান ফিরে এসছে। তো স্যার, টিটাগড় রেল দেখলে দেখা যাবে, দেখুন আজকে 3.5% ওপরে কিন্তু এখনও পর্যন্ত একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে স্যার বিএমএল এই কোম্পানিটাকে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু এখনও পর্যন্ত একটা প্রায় 3%-এর কাছাকাছি একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। স্যার, আরবিএনএলকে দেখলে দেখা যাবে, দেখুন আজকে জাস্ট 0.5%-এর কাছাকাছি কিন্তু মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে কোম্পানিটা যখন ওপেন হয়েছিল সেখানে গ্যাপ আপ ওপেন হয়েছিল ব্যাপক একটা, সেখান থেকে একটা ভালো উপরে গিয়ে শেষে প্রফিট বুকিংয়ের শিকার হয়েছে, কারণ মার্কেট আজকে ওপর থেকে কিন্তু একটা গিরাবট দেখা গেছে ওভারঅল মার্কেটে। আইআরএফসিকেও দেখলে দেখা যাবে, দেখুন আইআরএফসি 180-তে ট্রেড করছে, প্রায় 1%-এর কাছাকাছি আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে এখনও পর্যন্ত। এই কোম্পানিটাও কিন্তু ভালো গ্যাপ আপ ওপেনিং হয়েছিল, সেখান থেকে একটা প্রফিট বুকিং দেখা গেছে। তো স্যার, ইরকন ইন্টারন্যাশনালকেও দেখলে দেখা যাবে কিন্তু কোম্পানিটা 1.26% আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখানোর পিছনে কারণ কিন্তু আমি আগে ডিসকাস করেছিলাম কি ক্যাবিনেট অ্যাপ্রুভ করেছে 3টে মেট্রো প্রজেক্ট, যেখানে 30,000 কারোর গভর্নমেন্ট কিন্তু খরচা করতে চলেছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, তো স্বাভাবিকভাবেই অবভিয়াসলি এতগুলো টাকা খরচা করতে চলেছে, যেসব কোম্পানিগুলো রেল ইনফ্রাস্ট্রাকচার রিলেটেড কাজ করে সেই সব কোম্পানিগুলোই অর্ডার পাবে। তার জন্যই কিন্তু এই রেলের কোম্পানিগুলোর মধ্যে কিন্তু একটা ভালো মুভমেন্ট দেখা গেছে, যেখানে যেখানে ইরকন বলুন, আরবিএনএল বলুন, রেলের ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করবে, আইআরএফসি ফান্ডিং করবে, এবং তার পাশাপাশি বিএমএল বলুন, টিটাগড় ওয়াগন বলুন, এই কোম্পানিগুলো কিন্তু কোচেস তৈরি করার কাজ করে। তো সবকটা কোম্পানির মধ্যে কিন্তু একটা পজিটিভনেস দেখা গেছে মূলত এই কারণেই। এই কোম্পানিগুলো কিন্তু অনেক দিন ধরে নিচে এসছে, প্রতি কটা রেলের কোম্পানি দেখুন লাস্ট এক মাস দেখলে দেখা যাবে এই কোম্পানিটাও 15% মতন কিন্তু নিচে এসছে। তো স্যার, এই কোম্পানিগুলোর মধ্যে কিন্তু আস্তে আস্তে যান আসতে চলেছে, এই কোম্পানিগুলো কিন্তু আপনি আপনার রাডারে রাখতে পারেন। স্যার, এইচডিএফসি ব্যাংক, তো এইচডিএফসি ব্যাংকে দেখলে দেখা যাবে, দেখুন আজকের দিনে কিন্তু কোম্পানিটা এখনও পর্যন্ত একটা ফ্ল্যাট টাইপ পারফরমেন্স দেখাচ্ছে। কোম্পানিটা অনেকবার নিচে এসছে, সেখান থেকে কামব্যাক করেছে, আবার নিচে এসছে, আবার কিন্তু কামব্যাক করেছে। তো স্যার, ভারতবর্ষের সবচেয়ে বড় ব্যাংক হচ্ছে এইচডিএফসি ব্যাংক, যে ব্যাংকটার মার্কেট ক্যাপ দেখলে দেখা যাবে কত, 12.5 লাখ কারোর। তো স্যার, এত বড় একটা ব্যাংক, যেই ব্যাংকটা নিফটি 50-র মধ্যে সবচেয়ে ওয়েটেজ ক্যারি করে, শুধু নিফটি 50 নয়, ব্যাংক নিফটি বলুন, ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন, সব কটার মধ্যে কিন্তু ওয়েটেজ সবচেয়ে বেশি ক্যারি করে কে, এইচডিএফসি ব্যাংক। তো স্যার, এই এইচডিএফসি ব্যাংক যদি আপনার মনে হয় যে মার্কেটকে চলতে হবে বা মার্কেট এখান থেকে ভালো করবে, তাহলে স্যার এই ব্যাংকটাকে কিন্তু চলতে হবে। মার্কেট আস্তে আস্তে 25,000, 26,000, 30,000-এ যদি যেতে হয়, তাহলে এই ব্যাংকটা না চললে কিন্তু সেটা সম্ভব হবে না। তো দেখুন স্যার, রিসেন্টলি আমরা দেখেছিলাম ব্যাংকটা হাই মেরেছিল কত, 1794, সেখান থেকে এখন কিন্তু অনেকটা ডিসকাউন্টে চলছে। তো এই ব্যাংকটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে। চলুন কী নিউজ পাওয়া যাচ্ছে সেটা দেখি। দেখুন স্যার, দুটো ডোমেস্টিক দিগ্গজ ব্রোকিং হাউস, যেটা কি একটা হচ্ছে মতিলাল ওসওয়াল আর একটা হচ্ছে কোটাক হচ্ছে ব্রোকিং হাউস, তারা কিন্তু এইচডিএফসি ব্যাংককে নিয়ে কি বুলিশ, অর্থাৎ তারা এইচডিএফসি ব্যাংকের বাই রেকমেন্ডেশন দিচ্ছেন, এবং তা কি বলছেন যে 13% আপসাইড মুভমেন্ট কিন্তু এইচডিএফসি ব্যাংক দেখাতে পারে। তো স্যার, যারা সেফলি ইনভেস্টমেন্টের কথা ভাবেন, তারা কিন্তু এই ব্যাংকটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য, যেখানে এই ব্যাংকটা কিন্তু ভালো একটা ক্যাপিটাল গেন তো বানিয়ে দেবেই, এবং তার সাথে সাথে কিন্তু কোম্পানিটা 1%-এর উপরে একটা ডিভিডেন্ডও পে করে। তো সেফলি ইনভেস্টমেন্ট মানে যারা চোখ বন্ধ করে ইনভেস্টমেন্ট করার কথা চিন্তাভাবনা করেন, তারা কিন্তু এই ব্যাংকটাকে নিয়ে ভাবতে পারেন। দেখুন, এক বছরে দেখলে দেখা যাবে অনলি ফর 2% একটা আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে, যেখানে 5 বছরে দেখলে দেখা যাবে কোম্পানিটা 50%, ব্যাপক ভালো রিটার্ন যে বানিয়ে দিচ্ছে সেরকম ব্যাপার নয়। কোম্পানিটা 2021-এর থেকে কন্টিনিউয়াসলি কনসোলিডেটেড পিরিয়ডের মধ্যে রয়েছে, তো ভালো সময় এই কোম্পানিটা। প্রতি কটা কোম্পানির কিন্তু এরকম একটা পিরিয়ড যায়। তো যেটা ফার্স্টেই বললাম যে সবচেয়ে বেশি ওয়েটেজ হচ্ছে নিফটি 50-র মধ্যে কিন্তু এইচডিএফসি ব্যাংকের। তো এইচডিএফসি ব্যাংক এই কোম্পানিটা কিন্তু আপনি আপনার আন্ডারে রাখতে পারেন। স্যার, কোভিড-19, তো কোভিড-19 মানে 2019-এ কিন্তু কোভিডটা এসছিল, বা চায়নার থেকে আস্তে আস্তে ছড়াচ্ছিল বলতে পারেন। তো সেখান থেকে কিন্তু আস্তে আস্তে 2020-তে সারা ওয়ার্ল্ডে ছড়িয়ে গেছিলো। তো স্যার, এখনও কিন্তু একটা ভয় মাথাচাড়া দিচ্ছে ভাইরাসের। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার, অনেকে বলছে
যে আবার কোভিডের মতন সিচুয়েশন হবে না তো? তো স্যার ভাইরাসটা কি? এমপক্স। তো স্যার একটা ভাইরাস যেটা মাঙ্কি পক্সও বলা যাবে। তো স্যার এই ভাইরাসটা কি করছে? মানুষের হলে পরে কিন্তু সঠিক সময়ে ঠিকঠাক ট্রিটমেন্ট না হলে মানুষ মারা যাচ্ছে। যেহেতু ভাইরাস স্প্রেড করছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এটা কিন্তু একটা চিন্তার বিষয়। এটা আবার মহামারীর আকার নেবে না তো, যেমনভাবে কোভিড নিয়েছিল? তো সেরকম যদি সিচুয়েশন হয় তাহলে কিন্তু মার্কেট আবার কোভিডের মতন, বা কোভিডের মতন না হলেও অনেকটা কিন্তু কোলাপস করতে পারে। এই ভয় কিন্তু মার্কেটের মধ্যে একটা সৃষ্টি হয়েছে। তো স্যার এই ভাইরাস যাদের অ্যাটাক করছে না তাদের কিন্তু এরকম একটা সিচুয়েশন হচ্ছে স্যার। তো এতে কিন্তু মানুষ মারাও যাচ্ছে। স্যার কোভিডের উৎপত্তি হয়েছে কোথা থেকে? কোভিডের উৎপত্তি হচ্ছে চায়না থেকে। তো এই যে ভাইরাস, এই ভাইরাসটার উৎপত্তি কোথা থেকে হয়েছে? কঙ্গো থেকে। তো স্যার কঙ্গোতে কিন্তু লোক মারাও গেছে। দেখুন লাস্ট ডেটা অনুযায়ী কিন্তু 450 লোক মতন এই ভাইরাসে কিন্তু মারা গেছে সেখানে। তো স্যার এই আফ্রিকার দেশগুলো থেকে কিন্তু আস্তে আস্তে এই ভাইরাস ছড়াচ্ছে, যেটা সুইডেন এবং পাকিস্তানেও ফার্স্ট কেস স্যার দেখা গেছে। তো এই জায়গায় দাঁড়িয়ে স্যার কী হবে? আস্তে আস্তে যদি এটা মহামারীর আকার নেয় তাহলে কিন্তু সত্যি একটা চিন্তার বিষয় হয়ে দাঁড়াবে মার্কেটের জন্য। দেখুন স্যার, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ডিক্লেয়ার করেছে এটাকে কিন্তু হেলথ এমার্জেন্সি। তো স্যার ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এটাকে কিন্তু হালকাভাবে নিচ্ছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমাদেরও কিন্তু একটু কনসাস থাকা উচিত এবং মোটামুটি বলতে পারেন যে সতর্ক থাকা উচিত। তবে স্যার আসার কথা এটাই যে এই ভাইরাসটা কিন্তু 2022-এও এসেছিল সেই আফ্রিকাতেই। তো সেখানে কিন্তু সবকটা দেশ ভালো মতন প্রিকশন নিয়েছে বলে এই ভাইরাসটা তেমনভাবে স্প্রেড হতে পারেনি। তো এখন যে ভাইরাসটা দেখা যাচ্ছে মাঙ্কি পক্সের, তো সেই ভাইরাসটা কিন্তু নিউ ভেরিয়েন্টের, এটাই চিন্তার বিষয়। তো তার পাশাপাশি আরেকটা আসার কথা বলবো যে মাঙ্কি পক্সের ভাইরাসের জন্য কিন্তু যে অ্যান্টিভাইরাস সেটা অলরেডি এক্সিস্ট করে, যেটা কোভিডের জন্য একদম নতুন ভাইরাস ছিল, মানুষের অজানা, সেটাকে নিয়ে রিসার্চ করতে হয়েছিল, তারপরে গিয়ে সম্ভবত 1 বছর 1.5 বছর পরে নতুন ভ্যাকসিন এসেছিল। তো এর ভ্যাকসিন কিন্তু অলরেডি আছে। এটা স্যার একটু আগে বললাম যে 2022-এও কিন্তু এমার্জেন্সি ডিক্লেয়ার করা হয়েছিল, হেলথ এমার্জেন্সি এই এমপক্সের জন্য, অর্থাৎ মাঙ্কি পক্সের জন্য। তো স্যার সব কিছু ঠিক আছে, ভারত সরকারও কিন্তু কনসাস রয়েছে এবং বিদেশ থেকে, বিশেষ করে আফ্রিকার কান্ট্রি থেকে যারা আসছে তাদের কিন্তু ভালো মতন চেকিংও করা হচ্ছে। শুধু ভারত সরকার না, চাইনাও তাই করছে। তো সারা দেশ কিন্তু এখন, সারা দেশ মিনস সব দেশ কিন্তু এখন তাই করছে। তো স্যার এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু যে ইউএসের মার্কেট কিন্তু রাডারে রাখবেন। কেন বলছি? কারণ কোভিডের সময় আমরা দেখেছিলাম যে আমাদের দেশে 2-1টা ঘটনা এদিক ওদিক থেকে শোনা যাচ্ছিল কোভিডের, যে সময় আমাদের মার্কেট পড়েছিল। কেন পড়েছিল? কারণ ইউএসের মার্কেট পড়ছিল, কারণ ইউএসএ কিন্তু তখন ব্যাপকভাবে ছেয়ে গেছিল কোভিডে। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার এবার যদি সেরকম সিচুয়েশন হয় তাহলে কিন্তু আমাদের মার্কেটও পড়তে পারে, যেটা হচ্ছে সম্ভাবনা খুবই কম। তবুও স্যার কোথাও যেন একটু কনসাস থাকা সবাইকে দরকার। স্যার এই আর্টিকেল দেখলে দেখা যাবে আমাদের পিএম মিস্টার নরেন্দ্র দামোদর দাস মোদি, তিনিও কিন্তু মনিটরিং করে যাচ্ছে এই এমপক্সের সিচুয়েশনকে। তো স্যার প্যানিক করার কিছু নেই, জাস্ট একটু সতর্ক থাকুন। স্যার মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে আজকের দিনে কোম্পানিটা 5% মতন পড়েছে। তো স্যার স্যাটারডে সম্ভবত আমি একটা ভিডিওতে আলোচনা করেছিলাম যেখানে কিন্তু এই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড এই কোম্পানিটা 77% পড়ার কথা বলছে। কে বলছে? আইসিআইসিআই সিকিউরিটিস। দেখুন স্যার, আইসিআইসিআই সিকিউরিটিস 77% পড়ার কথা বলছে এবং টার্গেট দিচ্ছে কত? 1165। আগে 900 ছিল, তো 900টাকে বাড়িয়েছে। তো স্যার যেখানে যতগুলো ডিফেন্স সেক্টরের কোম্পানি আছে না, তার মধ্যে কিন্তু সবচেয়ে ভালো রেজাল্ট যদি বলেন তাহলে এই মাঝগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড করেছে। তো তাও কিন্তু আইসিআই সিকিউরিটিস বলছে, তাহলে কী করবেন? আজকে কিন্তু 5% পড়েছে। তো স্যার আবারও বলবো, স্যার কোম্পানির বিজনেস দেখুন, কোম্পানি কী বিজনেস করছে? কোম্পানি কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস করছে, যেখানে গভর্নমেন্ট ছুটছে আত্মনির্ভরের ওপরে, যেখানে গভর্নমেন্ট লক্ষ্যমাত্রা রেখেছে 2030-এর মধ্যে 1 থেকে 10 নম্বরের মধ্যে আসার জন্য শিপিং সেগমেন্টে, যেখানে 2047-এর মধ্যে 1 থেকে 5-এর মধ্যে আসার কথা বলছে। তো স্যার কাজ কে করবে? কাজ তো অবশ্যই এই কোম্পানিগুলোই করবে। তার পাশাপাশি কোম্পানিটা সাবমেরিন তৈরি করে রিসেন্টলি কিন্তু অর্ডার একটা আসতে চলেছে, প্রায় অ্যাপ্রুভ হয়ে গেছে জার্মানির কোম্পানির সাথে, সেটাও কিন্তু আমি কভার করেছিলাম।
তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার প্যানিক করার কিছু নেই, ভালো কোম্পানি নিচে পেলে ডিসকাউন্টে পেলে কিন্তু বাই করার অপরচুনিটি খুঁজতে হবে। এই কোম্পানিগুলোকে কিন্তু ভাঙার জন্যেই বিভিন্ন ব্রোকিং হাউস এরকমই একটা টার্গেট দেয়। স্যার বিগত দিনে অনেকগুলো কোম্পানি আমরা দেখেছিলাম, ইরেডা বলুন কি টাটা পাওয়ার বলুন, এই কোম্পানিগুলোকে কিন্তু ব্যাপকভাবে রিসেন্টলি আমরা আরবিএনএলকেও দেখলাম। আপনার কি মনে হয় যে এই কোম্পানিগুলো কন্টিনিউয়াসলি বিজনেস পাচ্ছে, কোম্পানি 77% পড়ে যাবে? যদি 10%, 15% বলতো বা 20% বলতো তাও ঠিক আছে, চলো, কিন্তু 77% এটা যেন কোথাও একটা অবাস্তব একটা ফিগার দিয়েছে আইসিআইসিআই সিকিউরিটিস। তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার বিজনেস বুঝুন, গভর্নমেন্ট কী বলছে সেটা বোঝার চেষ্টা করুন এবং তারপরে কিন্তু ডিসিশন নিন। এই কোম্পানিটা কিন্তু আপনি রাডারে রাখতে পারেন। যদি কোম্পানিটা এখান থেকে আরও 10-15% ডিসকাউন্টে পাওয়া যায় তাহলে কিন্তু বাইয়ের অপরচুনিটি খুঁজতে হবে স্যার। কোম্পানিটা হাই মেরেছিল কত? 5,860, সেখান থেকে কিন্তু এখন কোম্পানিটা অনেকটা নিচে চলছে। ডিসক্লেমার দিয়ে রাখি স্যার, কোনো বাইসেল রেকমেন্ডেশন নয়, কোম্পানিগুলো সম্বন্ধে নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম, টোটালি লার্নিং পারপাস। বাই করবেন কি করবেন না নিজের ডিসিশন। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথেও কিন্তু কথা বলে নিতে পারেন। আলোচনা এই পর্যন্ত। যদি আলোচনা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন তাদেরগুলো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর সবাইকে বলবে একটা লাইক অবশ্যই করবেন, কারণ আপনার লাইক আমার মোটিভেশনটাকে বাড়ায়। তার পাশাপাশি এই লাইকই কিন্তু এই ভিডিওটাকে বা এই কন্টেন্টটাকে প্রচুর মানুষের কাছে পৌঁছে দেবে। থ্যাংক ইউ, ভালো থাকবেন।